নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আমাকে এমন কিছু করতে হবে যা অস্বাভাবিক, কিন্তু সেটা না করলে বিচার ব্যবস্থার পবিত্রতা রক্ষা করা যাবে না। 26শে জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ হিসাবে এটি ছাপা হয়েছে। মহানাটকীয় 25শে জানুয়ারি কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা অতীতে কখনো হয়েছে কিনা তথ্যবিজ্ঞ মহল সেভাবে বলতে পারছেন না। প্রথম কথা, বিষয়টা সম্পর্কে আপনারা জানেন যে জাতিগত শংসাপত্র জাল করে মেডিকেল কলেজগুলোতে সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটেগরির ছেলে মেয়েরা ভর্তি হয়েছিল। একটা মামলা হয়, সেই মামলায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের কথা বলেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুহূর্তের মধ্যে ডিভিশন বেঞ্চে যান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিশোরবাবুর মুখ থেকে শুনে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেন। সিবিআই জাস্টিস গাঙ্গুলির এজলাসে ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের কথা জানালে জাস্টিস গাঙ্গুলি বলেন যে কিভাবে এটা হলো। ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের প্রতিলিপি দেখতে চান, ডিভিশন বেঞ্চের লাইভ স্ট্রিমিং এর রেকর্ডিং দেখতে চান, কিন্তু সেটা রাজ্যের সরকারের আইনজীবী দিতে পারেননি। তারপরে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন এবং সিবিআইকে এফআইআর করতে বলেন এবং 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতকে জানাতে বলেন। বৃহস্পতিবার মাননীয় বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং একই সঙ্গে এফআইআরটাকেও খারিজ করতে বলে এবং সিবিআইকে সমস্ত নথি আদালতকে হস্তান্তর করতে নির্দেশ দেয়। এখন প্রশ্ন হলো, ধরুন আমি বা আপনি আদালতে কোনো মামলা করেছি, আদালতের সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিয়েছে, সেই রায় আমার বা আপনার পছন্দ হয়নি। আপনি কি মুহূর্তের মধ্যে ডিভিশন বেঞ্চে যেতে পারেন? তাহলে ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়া আছে। আমার আপনার ক্ষেত্রে যেটা সম্ভব নয়, সেটা রাজ্যের এজির ক্ষেত্রে সম্ভব। আচ্ছা, নিয়োগ মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দিয়েছিলেন। সেটা কি এতটা গুরুত্বপূর্ণ যে চোখের পলক ফেলার আগে ডিভিশন বেঞ্চ সেটাকে স্থগিতাদেশ দিয়ে দিল? এই প্রশ্নগুলো উঠছে। তবে যিনি মামলা করেছিলেন সিঙ্গেল বেঞ্চে, তিনি কি সিবিআই তদন্ত চেয়েছিলেন? এটাও একটা কিন্তু প্রশ্ন আছে। কিন্তু তারপরে অভিজিৎ বাবু নিজের এজলাসে বসে যে কথাগুলো বলেন সেটাকে বিস্ফোরণ বললে কম বলা হয়। তার সহকর্মী কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক সৌমেন সেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার কাজ করছেন বলে অভিজিৎ বাবু প্রকাশ্যে মন্তব্য করেন এবং একই সঙ্গে আদালতের অন্দরে ঘটা একটা খবর সামনে আনেন যে ক্রিসমাসের ছুটি পড়ার আগে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে জাস্টিস সেন তার চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে তিনি নাকি বলেন অভিজিৎ বাবুর দাবি জাস্টিস সিনহার
কোনো কথা আমরা জানতে পারিনি, তাই অভিজিৎ বাবুর দাবি, তিনি আদালতে যা বলেছেন, যে জাস্টিস সৌমেন সেন বিচারপতি সিনহাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রাইট পলিটিক্যাল ফিউচার আছে, তাকে যেন ডিস্টার্ব করা না হয়। তার এজলাসে যেসব মামলাগুলো চলছে, ওই প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেগুলো যেন খারিজ করে দেওয়া হয় এবং জাস্টিস সিনহার এজলাসে লাইভ স্ট্রিমিং যেন বন্ধ করা হয়। এটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে বসে বলেছেন। জাস্টিস অমৃতা সিনহার কোনো বক্তব্য জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি, অন্তত আমার পক্ষে সম্ভব হয়নি। তাই অভিজিৎ বাবুর বক্তব্য, অভিজিৎ বাবুর দাবি হিসাবেই আমি এটাকে উল্লেখ করছি। এবং জাস্টিস সৌমেন সেনের মুখ থেকেও আমরা কিচ্ছু শুনিনি। এবং জাস্টিস সেন 2 বছর আগে ওড়িশা হাইকোর্টে বদলি হয়েছিল, কেন এখনো তিনি সেখানে যাননি সেই প্রশ্ন তুলেছেন তিনি। অনেকে বলছেন যে কথাগুলো জাস্টিস গাঙ্গুলি বলেছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে গুরুতর অভিযোগ, এটা ইমপিচমেন্ট পর্যন্তও যেতে পারে। নজিরবিহীন অভিযোগ। এবং কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রবীণ আইনজীবীরাও কিন্তু বলতে পারছেন না। তারপরে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন জাস্টিস গাঙ্গুলি। সূচনাটা করেছিলেন কিন্তু অ্যাডভোকেট জেনারেল। কেন হঠাৎ করে তিনি অভিজিৎ বাবুকে বললেন যে তিনি বিজেপির টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এরকম নাকি শোনা যাচ্ছে। তখন অভিজিৎ বাবু মাননীয় এজিকে বলেন যে তিনি কিভাবে কাকে ধরে দ্বিতীয়বারের জন্য এজি হয়েছেন তিনি সেটা জানেন। অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টের বারের প্রধান, সুপ্রিম কোর্টেও এই বিষয়টা উল্লেখ হয়। মুকুল রোহাতগি বলেন যে সুপ্রিম কোর্ট নীরব দর্শক থাকতে পারে না, ব্যবস্থা নিতে হবে। সেই জন্য 2014 যে প্রাথমিক পরীক্ষা হয়েছিল, 16-20-তে যে 42,000 নিয়োগ হয়েছিল, কলকাতা হাইকোর্টের 2টো সিঙ্গেল বেঞ্চে সেই মামলা চলছে। জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থাতেই সেই মামলাগুলো সিঙ্গেল বেঞ্চে হবে না, ডিভিশন বেঞ্চে মামলাগুলো শোনা হবে। মার্চ মাসে পরবর্তী আবার শুনানি। নজিরবিহীন ঘটনা। বৃহস্পতিবার রাতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে মাননীয় বিচারক সৌমেন সেনের এজলাসে এই স্কুল টুল সম্পর্কে এই নিয়োগ টিয়োগের মামলাগুলো আর থাকবে না। এটা জাস্টিস তপব্রত চক্রবর্তীর এজলাসে শুনানি হবে। কিন্তু ক্রোনোলজিটা কি দেখুন, এটা সাধারণ মানুষের মধ্যে একটা কিন্তু ধারণা আছে যে কিছু হলেই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দেয়। সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছেন মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির প্রসঙ্গে। তা রাজ্য সরকারের এই সিবিআই তদন্ত হলে আপত্তিটা কোথায়? তাহলে কি প্যান্ডোরার বাক্স খুলে যাবার ভয়? সেই জন্যই এজি তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে গিয়ে চোখের পলক ফেলার আগে একটা স্থগিতাদেশ নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছিলেন। যে সরকার বলে তাদের জিরো টলারেন্স দুর্নীতির বিষয়ে, সেই সরকার দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করলে পরেই তাতে স্থগিতাদেশ চেয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত দৌড়ায় এবং নামি দামি আইনজীবীকে নিয়োগ করে। তাদের অ্যাস্ট্রোনমিক্যাল ফিজ সেটা দিতে হয়, সেই টাকাটা আমার আপনার করের টাকা থেকেই আসে। তাহলে আমাদেরও তো জানার অধিকার আছে যে তদন্ত মানে কেন্দ্রীয় তদন্ত বন্ধ করার আর্জি জানিয়ে কতবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং তাতে কত খরচ হয়েছে, এটা তো আমরা জানতে চাইতে পারি। জানতে চাওয়ার মধ্যে তো দোষের কিছু নেই, মহাভারত অশুদ্ধ হয় না। কিন্তু আদালত চত্বরে যে ঘটনা ঘটল বৃহস্পতিবার, সেটা নজিরবিহীন। অনেকে বলছেন
যে জাস্টিস গাঙ্গুলি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন এবং তিনি সচেতনভাবে বলেছেন, তিনি জানেন বিতর্ক হবে, তোলপাড় পড়ে যাবে আইনজীবী মহলে, রাজনৈতিক মহলে, কিন্তু জেনে শুনে তিনি, অনেকে বলছেন বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবার উদ্যোগ নিয়েছেন। দেখুন, জাস্টিস গাঙ্গুলির বিভিন্ন রায়ে তদন্ত হয়েছে, এসএসসি সার্ভার থেকে তদন্তকারীদের তথ্য সংগ্রহ করতে বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এসএসসির দপ্তর ঘেরাও করতে বলেছিলেন। সেই তদন্তের ফলেই আজকে পার্থ, মানিক সব জেলে, শিক্ষা দপ্তরের অনেক কর্তা জেলে, কিছুটা অগ্রগতি হয়েছে। পার্থ তো মানিক তো কম প্রভাবশালী নয়, সর্বোচ্চ প্রভাবশালী নাও হতে পারে। তাই শাসক দলের একটা জাতক ক্রোধ আছে জাস্টিস গাঙ্গুলির প্রতি। কালকাছোড়া দেবাংশু যে ভাষায় সমাজ মাধ্যমে জাস্টিস গাঙ্গুলির সমালোচনা করেন, অভিজিৎ দা ইত্যাদি ভাষা প্রয়োগ করেন, কুণালবাবুও কম যান না। তাহলে একটা জিনিস তো মানুষ বুঝতে পারছেন যে জাস্টিস গাঙ্গুলির প্রায় পর্যবেক্ষণ শাসক দলকে বিড়ম্বনায় ফেলেছে, তাই তারা কাউন্টার করছেন। কিন্তু তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার যা ঘটল সেটাকে কিন্তু সাধু লক্ষণ বলা যায় না। কথা বলেছিলাম অধ্যাপক বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমল দা, বলো। বিচারপতিরাই যখন কাজ করায় তখন কি বিচার হবে, কি বলবে? একদম সাংঘাতিক অবস্থা। তখন একটাই হবে, সেটা হচ্ছে দেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যাবে, এবং যেটা অত্যন্ত বিপজ্জনক। তার কারণ পশ্চিমবাংলায় বা সাম্প্রতিক ঘটনাবলী প্রেক্ষাপটে একটা বিষয় তো দেখা গেছে যে মানুষের কিন্তু শেষ ভরসাস্থল বিচার বিভাগ, এবং অনেক বিচারপতি প্র্যাকটিক্যালি মানে ঈশ্বরের মতো পূজিত হন, কারণ তারা খুব সাহস করে কিছু দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। হয়তো কখনো কখনো স্টেপিংটা ওভারস্টেপিং হয়ে যায়, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাকে তো অস্বীকার করা যায় না। ঠিক। তারা যখন মানুষের চোখে অত্যন্ত সম্মানের জায়গায় বসে যান, তখন ধরে নিতে হবে মানুষ এই ধরনের দুর্নীতিকে আর নিতে পারছে না, তার বিরুদ্ধে যে লড়াই করবে মানুষ তার পাশে দাঁড়াবে। একসময় মুম্বাইতে ওখানকার পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সে ওখানে বেআইনি বাড়ি ভাঙতো। মুম্বাইতে তার জনপ্রিয়তা যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে বেশি ছিল। ঠিক যেরকম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা অনেকের চেয়ে বেশি, তার কারণ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। এখন কথা হচ্ছে যে বিচারপতিদেরই একজন আরেকজন বিচারপতি সম্পর্কে যেটা অভিযোগ তুলেছেন, এবং মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিলে যাচ্ছে, তাতে তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শুধু বিরক্তি বা ক্ষোভ নয়, আতঙ্ক, যে এতে আগামী দিনে বিচার ব্যবস্থার কি হবে সেটাও যদি নষ্ট হয়ে যায়। ফলে এই ব্যাপারে অবিলম্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাই, কারণ যে অভিযোগ উঠেছে গুরুতর, এটা তদন্ত করা, এবং কোনো বিচারপতির বিরুদ্ধে কোন রকম অভিযোগ প্রমাণিত হলে কিন্তু তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আসতে পারে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি কেন্দ্রীয় পার্লামেন্ট এবং কেন্দ্রের সুপ্রিম কোর্ট সে ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ। অবকাশ কাটিয়ে আদালত খুললে পরে বিচারপতিদের এই দ্বৈরথের অভিঘাত কি পড়েছে সে সম্পর্কে বোঝা যাবে, কিন্তু জল বহুদূর গড়াবে সেটা একজন লেম্যান হিসাবে আমি বুঝতে পারছি। আপনারাও বোধহয় আমার সঙ্গে সহমত পোষণ করবেন, কারণ যে পর্যায়ে গেছে দ্বৈরথটা, রাতারাতি তা মেটার সম্ভাবনা কম, এবং লাগারে রাজনৈতিক টিকা টিপ্পণী চলতে থাকবে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখলাম এক জায়গায় বলেছেন, তাকে উদ্ধৃত করে,
যে বিগত 2 বছর ধরে মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাদের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে তার কল লিস্ট চেক করা হোক। অরুণবাবু বলেছেন যে তিনি অভিজিৎ বাবুকে অনেকদিন ধরে চেনেন, কার্যত বলেছেন যে ব্যর্থ উকিল, সেই জন্যই 56 বছর বয়সে জজ হয়েছেন। বিকাশবাবুর জুনিয়র ছিলেন অভিজিৎ বাবু যখন তিনি আইনজীবী ছিলেন, তাই সহজেই তার গায়ে বামপন্থী তকমা লাগিয়ে দিচ্ছেন অরুণাভ ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আবার অরুণাভবাবু এটাও বলেন যে অভিজিৎ বাবু অত্যন্ত সৎ ছেলে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর সংবেদনশীল বিষয়ে শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে, জাস্টিস সিনহার বেঞ্চে, জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে, জাস্টিস মান্থার বেঞ্চে, জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে, জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে। আর বিচারপতিদের আক্রমণ করা তৃণমূল অভ্যাসে পরিণত করে ফেলেছে। রায় মনোনীত না হলেই তারা কদর্য ভাষায় বিচারপতিদের আক্রমণ করে। হলদিয়ার সভা থেকে অভিষেক যা সূচনা করেছিলেন সেই ধারা এখনো চালু রয়েছে। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছে সেটা শুভ লক্ষণ নয়, যদিও অনেকে বলছেন জাস্টিস গাঙ্গুলির ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই সানি দেওলের বিখ্যাত সংলাপ আছে না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। মানুষ কিন্তু তারিখ পে তারিখ চায় না, মানুষ চায় দ্রুত বিচার, দ্রুত রায়। অনেকের জুতোর শুকতলা খুলে যায় আদালত চত্বরে ঘুরতে ঘুরতে ঘুরতে। জাস্টিস গাঙ্গুলি এই ট্র্যাডিশনটাকে ভাঙতে চেয়েছেন, সেটা হয়তো অনেকের পছন্দ নয়, কায়েমি স্বার্থে ঘা লেগেছে, তাই হয়তো এই সমস্ত ঘটনার ঘন ঘটা। কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, অর্ক বলছিলাম। বলুন। বিকাশদা, কি বিষয়টা কি হয়েছে? জাস্টিস গাঙ্গুলি যেভাবে বললেন, জাস্টিস আজকে তো আমি কোর্টে ছিলাম না, সুতরাং বিষয়টা কি হয়েছে সেটা ঠিক বলতে পারবো না। অর্ডারে যা আছে সেখান থেকে আপনাকে বিষয়টা কি বুঝতে হবে। একটু বলুন না। অর্ডারের কপিটা কিন্তু আমি দেখিনি। না, শুনেছেন তো? শুনেছি, আর শোনার ভিত্তিতে বলাটা আমার পক্ষে খুব ওয়াইজ হবে। তবে যেটুকু কমেন্ট উনি বোধহয় রেকর্ড করেছেন যে জাস্টিস সোমেন সেন তিনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিলেন অমিতাকে, এটাই হচ্ছে বক্তব্য। এখন সেটা যদি হয়ে থাকে ভেরি আনফর্চুনেট, হওয়া উচিত হয়নি। দুটোই আনফর্চুনেট। প্রথমত কোর্টের অর্ডারে এটা রেকর্ড করা ঠিক হয়নি, আর দ্বিতীয়ত জাস্টিস সোমেন সেনও যদি করে থাকেন অত্যন্ত অন্যায় করেছেন। বিচারপতি বিচার প্রক্রিয়াতে তার সিনিয়রিটিকে কাজে লাগিয়ে যদি বলে থাকেন, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি আনফর্চুনেট এবং ইমরাল, এটুকু বুঝতে পারি। কিন্তু মানে এই ধরনের বিচারপতিদের পারস্পরিক বোঝাপড়ার অভাব বা বলুন বিবাদ এভাবে যদি সামনে চলে আসে, জুডিশিয়ারির প্রতি মানুষের আস্থা চলে যাবে। খুব খুব খারাপ। আমি তাই বললাম তো, খুবই আনফর্চুনেট। এটা না হওয়াই উচিত ছিল, এটা করে কেই ভালো করলেন না। আজকে সুপ্রিম কোর্ট আবার একটা অন্তর্বর্তী রায় দিয়েছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির যেসব মামলা টামলা চলছে কোনো সিঙ্গেল বেঞ্চ আর শুনবে না সেটা। ডিভিশন বেঞ্চই তো শুনছে, এখানে তো ডিভিশন স্পেশাল বেঞ্চই শুনছে। না, সেটা তো আপনার এসএসসি, এটা বলছে প্রাথমিক। প্রাথমিক ডিভিশন বেঞ্চ আসুক, কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। আমি তো আগের দিন কোর্টের কাছে বলেছি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, জাস্টিস সৌমেন সেনের কি উড়িষ্যায় হাইকোর্টে বদলি হওয়ার কথা ছিল? 2 বছর আগে সেই নির্দেশ এসেছিল। শুনেছিলাম। আচ্ছা, তাহলে এখনো তার বদলিটা কিন্তু কার্যকর হয়নি। না, আদেশই বেরোয়নি তো, কার্যকর হবে কি করে? আচ্ছা আচ্ছা,
কিন্তু আপনি মানে বিকাশ দা, এই যে বিষয়, এটা কিন্তু আপনার দীর্ঘ ওকালতে জীবনে এরকম শুনেছেন কখনো যে একজন বিচারপতি এজলাসে বসে আর একজন বিচারপতিকে তুলোধনা করছেন? আনপ্রেসিডেন্টেড, এটুকু বলতে পারি। তা আপনারা আনপ্রেসিডেন্টেড, আমার মনে আছে সেটা, তখন আমরা খুবই জুনিয়র, জাস্টিস সব্যসাচী মুখার্জি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। বিচারপতি এস.সি. দেব তখন বোধহয় রিটায়ার করেছেন বা রিটায়ার করার মুখোমুখি। এরকম একটা পরিস্থিতি আমাদের চেম্বারে সবাইকে ডেকে বললেন, এটা নিয়ে তোমরা বাইরে কেউ কোনো কথা বলবে না, আমরা আমাদের জুডিশিয়ারি দিক থেকে যা করার করছি। দ্যাট ওয়াজ দি ট্রেন্ড, দ্যাট ওয়াজ দি ডিসেন্সি। এখন এখানে দুজনেই এই ডিসেন্সি ব্যারিয়ারটা ব্রেক করেছেন। বিকজ 4-5 বছর আগে আমার মনে আছে সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতি সাংবাদিক বৈঠক করেছিলেন সুপ্রিম কোর্টের রোস্টার ইত্যাদি সম্পর্কে। রোস্টার নেই, সেটা শুধু রোস্টার বিষয় ছিল, আর কিছু না। তাদের খুব ছিল যে যেভাবে মামলা ডিস্ট্রিবিউশন হচ্ছে হিয়ারিং এর জন্য, সেটা ঠিক না, এইটাই ছিল তাদের গ্রিভান্স। সেটাও না করলেই ভালো হতো, আনপ্রেসিডেন্টেড। আজকে মাননীয় এজি জানিয়েছেন জাস্টিস গাঙ্গুলির এজলাসে, উনি শুনেছেন জাস্টিস গাঙ্গুলি নাকি বিজেপির ওই লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন। জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে এসব থেকে শোনেন। এই যে পুরোপুরি রাজনৈতিক বিষয় আখড়া চর্চা হয়ে যাচ্ছে। শুনুন, এই দুর্নীতির মামলায় যত দুর্নীতির ব্যাপারটা সামনে আসছে, ততই তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছেন এর পেছনে একটা রাজনৈতিক রং চড়াবার। এবং আপনারা জানেন যে ইতিপূর্বে মমতার ইলেকশনের মামলা যখন জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরে শুনানি দিয়ে এসেছিল, সেটা ছাড়া শুনানি করেনি, তখনই তার বিরুদ্ধে রাস্তাঘাটে তৃণমূলের আইনজীবীরা মিছিল টিছিল করেছিল। এটা আমরা দেখেছি, রাজশেখর মান্তার নাম করে বাড়িতে পোস্টার করেছে অভিজিৎ গাঙ্গুলি, অমিতা সিনহা। যারাই ওদের বিরুদ্ধে রায় দেবেন এবং আগামী দিনে ডিভিশন বেঞ্চে যারা সচিন, তাদের বিরুদ্ধে ওদের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ওরা এইসব করে বিচারপতিদের একটু ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি কিছুই না। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এই বিষয়টা সম্পর্কে অবগত, যেটা জাস্টিস গাঙ্গুলি বলেছেন। আপনারা কি ধরনের পদক্ষেপ এক্সপেক্ট করছেন? সেটা কিছু করার নেই, এগুলো নিজেদের মধ্যে বসে তারা একটা ডেকোরাম ঠিক করতে পারে, বেশি কিছু করার নেই। তাও মানে এটা বিয়ন্ড প্রপোর্শন চলে গেল না ব্যাপারটা? একেবারে পুরোপুরি, আমি বললাম অবাঞ্ছিত, প্রথমেই তো বলেছি। থ্যাংক ইউ বিকাশ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.